শুভ সকাল। শুভ সকাল। সেই সাথে শুভ সকাল শুভ জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন। সকালের বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি টিনা নন্দীও থাকবো, 1 ঘন্টা ধরেই আপনাদের সাথে থাকবো আজ আমরা দুজন। নতুন একটা দিনে আপনাদের ওয়েলকাম করছি। অনেকগুলো আপডেট শেয়ার করে নিব, ইনফরমেশন দিয়ে দিব, আর আপনাদের সাথে গল্প করতে করতে জীবন জীবিকা এবং বাস্তবতার অনেক জিনিস জানবো এবং জানানোরও চেষ্টা করে যাব। একদম, এবং বিশেষ করে আমরা আজ এমন একজন মানুষকে নিয়েও কথা বলবো জুবায়ের পাশাপাশি, যিনি বোধহয় প্রত্যেকটা মানুষের জীবনে, অন্তত পক্ষে প্রত্যেকটা বাঙালির জীবনে ভীষণ একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন এবং তার জীবনাদর্শ, তার সৃষ্টি করে যাওয়া কাজগুলো বা লেখাগুলো, গানগুলো কোনো না কোনোভাবে আমাদের প্রভাবিত করে। জীবনের কষ্টের সময়গুলো হোক, ভালো সময়গুলো হোক, উল্লাসের সময়গুলো হোক, যেই সময়টা আমার উদযাপনের যে কোনো বিষয়ের কথাই যদি বলি, তো এই মানুষের যে সৃষ্টিকর্ম তা আমাদের কোনো না কোনোভাবে বাঙালি চেতনাকে অন্তত প্রভাবিত করেছে। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার, যেটা হলো মৃত্যু, মানুষের মরণ। এটাও যে বিলাসের একটা ব্যাপার হতে পারে, মরণও যে আমরা যাপন করতে পারি বা মরণের আগেও এটা যে একটা আরাধ্য এবং কাম্য ব্যাপার হতে পারে, সেটাও ভীষণভাবে দেখিয়ে রেখে গেছেন। আমরা এতক্ষণ ধরে যার কথা বলছি, যাকে নিয়ে বলছি, তিনি হলেন বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির গর্ব, বাঙালি চেতনাবোধের গর্ব। শুধু বাঙালি বলে না, সমগ্র বিশ্বব্যাপী যত বাঙালি যেখানেই রয়েছেন, যারা বাংলা ভাষাভাষী কিংবা যারা, তিনি হিন্দিতেও বেশ কিছু রচনা করে গেছেন তার সৃষ্টিকর্মগুলো, যারাই আছেন, ইংলিশে করে গেছেন, ইংলিশেও করে গেছেন, ইংলিশে লিখে গেছেন, যারা আছেন তাদের সবার জন্য বলছি আজ আমরা এই মানুষটির জীবনকে উদযাপন করব। যদিও গতকাল 22শে শ্রাবণ ছিল, তার মহাপ্রয়াণ দিবস। 23শে শ্রাবণ, 74তম মহাপ্রয়াণ দিবস ছিল কাল। হ্যাঁ, আর সেই দিনটাকে আমরা একটু ভিন্নভাবে যাপন করে, ভিন্নভাবে একটু যাপন করছি, একটু ভিন্নভাবে যাপন করছি। যাই হোক দর্শক, আপডেট দেওয়ার কথা বলছিলাম এবং এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশ ব্যাপী, সারা বাংলাদেশ কি নিয়ে মূলত মুখর থাকছে। প্রথমে ঢাকা দিয়ে শুরু করছি। আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের 101তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উদযাপন উপলক্ষে সকাল 11টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকা জাদুঘর ও ডক্টর আহমেদ হাসান দানি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আরও একবার ঢাকার খবরই জানাচ্ছি, রাজধানীর 33 ক্যাফেতে আজ সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ব্যান্ড দল পেন্টাগনের বিশেষ সঙ্গীতানুষ্ঠান রয়েছে। আর টিনা, এখানে মজার বিষয় হচ্ছে, যেটা ব্যান্ড দলের এরকম পারফরমেন্স আমাদের সহসা খুব বেশি উপভোগ করার সুযোগ থাকে না। তাই দর্শক যারা এই মুহূর্তে আমাদের শুনছেন, চলে যেতে পারেন রাজধানীর বেলি রোডে ক্যাফে 33, যদি আমি ভুল না করে থাকি, সেখানে আয়োজন আছে। আয়োজনে আপনারা সমবেত হতে পারেন। এবার রাজশাহীর খবর জানাবো। হিরোশিমা ও নাগাসাকি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তপন চত্বরে এই আয়োজন অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে স্থান পেয়েছে 100টি যুদ্ধবিরোধী আলোকচিত্র ও 10টি যুদ্ধবিরোধী কার্টুন চিত্র। এবারে খাগড়াছড়ির খবরে যাচ্ছি। বংশ পরম্পরার ভূমি, বাস্তুভিটা রক্ষা, স্ব ধর্ম পালনের অধিকার, জাতিসত্তার স্বীকৃতি দাবি এবং নারী নির্যাতন ও অব্যাহত দমন পীড়নের প্রতিবাদে সকাল 10টায় খাগড়াছড়ি সদরের নারাংহিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাঁচার তাগিদে এখন প্রতিরোধ গড়ে তুলুন, এই আহ্বানে দিনব্যাপী কনভেনশনের আয়োজন করা হয়েছে। কনভেনশন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে 8 সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন এই কনভেনশনে। এবার জানিয়ে দিব সিলেটের খবর। সিলেটের যে দর্শক আমাকে শুনছেন তাদের জন্য জানাচ্ছি, সিলেটের পূর্ব শাহী ঈদগাহ টিভি গেটে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী 14তম চারুকলা প্রদর্শনী ও কর্মশালা। এতে অংশগ্রহণ করবেন জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। কর্মশালাটি পরিচালনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলুপ্তগিন তুষার। চলবে আগামী 13ই আগস্ট পর্যন্ত এই আয়োজন। তাই আপনারা যারা শিল্পকর্ম অনুরাগী রয়েছেন, চলে যেতে পারেন, অংশগ্রহণ করতে পারেন এই আয়োজনে। আরও একবার সিলেটের খবরেই যাচ্ছি।
শ্রী শ্রী রাধা মাধব জিউর ঝুলন যাত্রা মহোৎসব 2014 উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেটের উদ্যোগে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে আজ একাদশী তিথিতে সন্ধ্যা 6:45 রয়েছে শ্রী শ্রী তুলসী আরতি, পরিবেশনায় শ্রী শ্রী প্রেমনিধি গৌরহরি দাস। সন্ধ্যা 7টায় রয়েছে শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, পরিবেশনায় শ্রী শ্রী মোহন গোবিন্দ দাস ব্রহ্মচারী। এবার জানিয়ে দিব খুলনার দর্শকদের জন্য খুলনার খবর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে খুলনা শিল্পকলা একাডেমিতে বিকেল 5টা থেকে আলোচনা, আবৃত্তি, প্রদর্শনী এবং রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তাই আপনারা যারা যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন, রবীন্দ্র চর্চার সাথে যুক্ত কিংবা রবীন্দ্রসঙ্গীত বা কবিতা ভালো লাগে, সবাই চলে যাবেন। একদমই তাই। এবং আমরা আগেও বললাম যে আমি জুবায়ের এবং আমাদের অতিথিদের সাথে আমরা দুজন আজ আজ এই এখানে বিষয় নিয়ে রবীন্দ্র কথা বলবো। যাপনী করব। টিনা, একটা খুব সুন্দর করে তুমি বলছিলে যে উদযাপনের কথা, মানে মৃত্যু যে উদযাপন করা হতে পারে বা যাপন হতে পারে, আসলে এমনই একজন মানুষ তিনি, যুগ যুগ ধরে তিনি আমাদের মাঝে আছেন এবং যতদিন পর্যন্ত বাঙালি চেতনাবোধ, বাঙালি একটা আত্মাও পৃথিবীর বুকে যেখানেই থাকবে, রবীন্দ্র চর্চা কিন্তু অব্যাহত থাকবে। অবশ্যই, আর অবশ্যই। প্রতিটি বাঙালি যখন উদাস মনেও বসে থাকেন, মনের মাঝে কোনো না কোনো সুর রবীন্দ্রনাথ ঠাকুরের একদম। বাজতেই এবং থাকে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো আবেগ, অনুভূতি আবেগ আসে না, অনুভূতিকে এমন কোনো অনুভূতি বাদ নেই যেটা রবীন্দ্র চর্চার মাধ্যমে ধরা ছোঁয়া না যায়। একদমই তাই, ব্যাখ্যা করেননি রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক টিনা, আপডেটের কথা যেহেতু বলছিলাম, আমার মনে হয় পত্রিকার শিরোনামগুলো দর্শকদের সাথে আমরা শেয়ার করে নিতে হ্যাঁ, পারি। শুরু করো। তাই প্রথমে আমি শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলোর শিরোনাম পড়ছি, আশা নেই তবু খুঁজে ফেরা। 3 দিনে 21 লাশ উদ্ধার, 8 জনের পরিচয় মিলেছে, নিখোঁজ 137, লঞ্চের অবস্থান শনাক্ত হয়নি। তোবার শ্রমিকদের নিয়ে দিনভর টানা হ্যাচড়া, 50 বছরের ভুল, ক্ষতি 200 কোটি টাকা, বিনা শুল্কে আসা 118 গাড়ি লাপাত্তা। কাছের স্বজন, দূরের স্বজন এবং বাংলাদেশের পণ্য ইসরায়েলে। খুব ইন্টারেস্টিং একটা নিউজ, খুব ইন্টারেস্টিং একটা নিউজ। যদিও ইসরায়েল এখনো আমাদের স্বীকৃতি দেয়নি একদমই তাই। রাষ্ট্র হিসেবে, তবু তার দেশে বাংলাদেশের পণ্য, এবং আমাদের পাসপোর্টে কিন্তু লেখা থাকে যে ইসরায়েল ব্যতীত অন্যান্য দেশে আমরা হ্যাঁ, প্রবেশ করতে পারবো। একদমই তাই। আমাদের দেশের পণ্য প্রবেশ করছে ইসরায়েলে, আনন্দের বিষয়। এটা অবশ্যই আনন্দের বিষয়, যদিও রাষ্ট্রনীতিটা একটু জানা গেলে ভালো হতো। যারা ডিটেইল পড়বেন তারা হয়তো পেয়ে যাবেন। এরপরে আমি যুগান্তরে যাচ্ছি। যুগান্তর যেটা করেছে সেটা হচ্ছে আশা কমছে, ক্ষোভ বাড়ছে। এটা লঞ্চ ডুবির ঘটনা, মুন্সিগঞ্জের মাওয়াজি ডুবে যাওয়া লঞ্চ, ওটা নিয়ে বলছে এখনো যার অবস্থান শনাক্ত করা যায়নি। আর এরপরে বলছে অনিয়মের বেড়াজালে মোবাইল ব্যাংকিং। এবং তারপরে যেটা পড়তে চাই, আচ্ছা এটা একটা খবর আমি পড়তে চাইছি, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নামে তেজগাঁও থানা ওসির কাণ্ড। আর এরপরে যেটা সেটা হচ্ছে বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা তৈরির সুপারিশ, এটাও জানাচ্ছে যুগান্তর। আর এরপরে দুদক যেটা বলেছে সেটা হচ্ছে মাঠ পর্যায়ে আরও বেশি বিতর্কিত বিএম এনামুল, দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। এই তো আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা। ইত্তেফাকের শিরোনাম পড়ে শোনাবো। প্রথমেই শোকাবহ অগস্ট, তগো একটা পাসপোর্ট দিয়া গেলাম, এরকম একটি শিরোনাম ছেপেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মোদির নানা চিন্তা, ভাটিতে ভাসছে লাশ, মিলেছে 21টি, খোঁজ মেলেনি ডুবে যাওয়া লঞ্চের। 2 বাসের সংঘর্ষ, সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 9, ঘটনাস্থল নরসিংদীর শিবপুর বিসিক এলাকা। এবং শনিবার গার্মেন্টস শিল্প ধর্মঘটের ঘোষণা, বেতন নিয়েছে 580 জন, আজও দেয়া হবে। আব্বুর লেখা নম্বরে ফোন দিয়ে জানা গেল পরিচয়, গলায় ঝুলছিল মোবাইল। মূলত এই ছিল ইত্তেফাকের শিরোনাম। আচ্ছা, এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালও শুরুতেই সচিত্র প্রতিবেদন পদ্মা ট্র্যাজেডি নিয়েই বলছে ভেসে উঠছে লাশ, 21 মরদেহ উদ্ধার। আর এরপরে হতাশ স্বজনরা পদ্মা পার ছেড়ে যাচ্ছেন। আর উদ্ধার তৎপরতা নিয়ে যেটা জানাচ্ছে সমকাল, সেটাতে বলছে এসেছে কান্ডারি 2, আজ আসছে জরিপ 11। এই তো। আর এরপরে বাস অ্যাক্সিডেন্টের খবরও দিচ্ছে সমকাল, সেটা বলছে মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল 2টি বাসে, নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত 10।
আর এরপরে যেটা জানাতে চাই সেটা হচ্ছে 10 বেসরকারি ভার্সিটির জন্য মন্ত্রী এমপিদের তদবির, 135 আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে, এটাও জানাচ্ছে সমকাল। আমার হাতে আছে টিনা দি ডেইলি স্টারের একটি সংখ্যা, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই এই মুহূর্তে। ডুবে যাওয়া লঞ্চ প্রসঙ্গে শিরোনাম চেপেছে তারা, ওয়েটিং ফর দ্য ডেড, 22 bodies found afloat near Mawa in 4 downstream deaths. Workers confined forced to take partial payment. Tuba Group crisis. Bus crash killed 10, 4 of them burned to death as vehicle collide. Catch fire. Gazan battle for survival. এই ছিল শিরোনাম ডেইলি স্টারের। এবং এখানে যে বিষয়গুলো এসে আসলে আজ পত্রিকাও যদি আমরা খুলি টিনা, তুবা গার্মেন্টসের বিষয়টা, গাজান প্রসঙ্গ, ডুবে যাওয়া লঞ্চ প্রসঙ্গ, তারপরে বাস অ্যাক্সিডেন্ট, বাস কলিশন, তারপরে এই যে শোকগুলোর মধ্যে এমনিতে আগস্ট মাসটা কিন্তু আমাদের জাতির জন্য শোকাবহ একটি মাস। সব মিলিয়ে যদি বলতে চাই যে আসলে এই শোকের যে যাত্রা, সেই শোকের যাত্রার পথ আমরা কবে পাড়ি দিয়ে শেষ অবধি পৌঁছতে পারবো, এটা এক বিশাল প্রশ্ন। এটা বিশাল প্রশ্ন। এবং জুবায়ের, আমি সবসময় যেটা বলি যে আমরা হয়তো স্বপ্ন দেখতে পারি এরকম একটা রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র মানেই আসলে ওই স্বপ্ন বাস্তবায়ন করা কখনোই বোধহয় সম্ভব নয়, কারণ রাষ্ট্র মানেই এগুলো নিয়েই আমাদের ডিল করতে হয়। যেরকম আজকেও সকালবেলা দেখছিলাম, আমাদের যদি হেডলাইন্স দেখি পরপর 1, 2, 3, শুধুমাত্র তুবা গার্মেন্টসটা বাদে বাকি সবই দেখো অ্যাক্সিডেন্ট, মরেছেন স্বজন হারাদের কান্না, লাশ মিলছে না, এসবই তো তাই। একদমই তাই। যাই হোক দর্শক, আমি আর টিনা কথা বলছিলাম নানা প্রকার অসঙ্গতি নিয়ে, অনেক দুর্ঘটনার সংবাদ নিয়ে। এই মুহূর্তে নিতে হবে একটা ছোট্ট বিরতি, তবে বিরতির পরে ফিরবো আমরা আজকের অতিথিদের নিয়ে, যাদের সাথে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটাকে একটু নতুনভাবে জানার এবং বোঝার চেষ্টা করব। সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহা জুবায়ের এবং আমি টিনা নন্দীও আছি। এবং যাওয়ার আগে বিরতিতে আমরা বলে গেছিলাম যে অতিথি নিয়ে ফিরবো, আজ আমরা ফিরেওছি তাই। তবে আজ কিন্তু আমাদের মধ্যে একজন অতিথিকে আমরা পাইনি, আজ দুজন অতিথিকে পেয়েছি। তবে তার আগে আমরা শুরু থেকেই বলছি তো যে আজ আমরা এমন একজন মানুষের জীবন আদর্শ যাপন করব, তার কবিতা শুনবো, গান শুনবো। তারই ধারাবাহিকতায় আমরা একটা মুক্তির পথের গান, একটা পরিশুদ্ধতার গান একটুখানি ভিজুয়ালে দেখে নি, কি বলো জুবায়ের? একদমই তাই। বেশ বেশ আবহাওয়া ক্রিয়েট হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে নি তাহলে। Full to the brim with heaven's blessings, I shall fill her plate songs of my own. I shall pluck her wind with my melodious hue, and she shall pluck on my colorful dance. আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস, আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে। আকাশ
আকাশ আমি ভরবো গানে। আজ শাম মহানীলা বাঁশরি বাজাই কে, আজ শাম মহানীলা বাঁশরি বাজাই কে, বাঁশরি বাজায় কাन्हा বাঁশরি বাজায়, কাन्हा বাঁশরি বাজায়, কাन्हा মুরলি सुनाई के, आज शाम मोहानीला बांसुरी बजाई के, आज शाम मोहानीला बांसुरी बजाई के। বাহ, বেশ, সেটাই জুবায়ের একদমই মানে বাহ। সেটাই। এরপরে আর কিছু বলার থাকে না, বলার কারণ থাকে না। এত সুন্দর করে গাওয়া একটা গান। আমার মনে হয় আমরা আমাদের অতিথির সাথে আজ পরিচয় একদমই, এবং আরো সেরে একটা ফেলতে পারি। প্রাসঙ্গিক কারণে আমরা এই ভিজুয়ালটা দেখলাম। এই ভিজুয়ালটার যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন, মিউজিক যার ডিরেকশনে হয়েছে, ভোকালও ছিলেন নির্ঝর। আজ তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আমাদের স্টুডিওতে। নির্ঝর, শুভ সকাল। এবং সাথে আছেন শাকিলা, মতিন, মৃদুলা। যদি শুভ সকাল। শুভ সকাল শুভ আপনাকে। সকাল। আপনি আবৃত্তি করেন বেশ সুন্দর করে। আমরা আজ আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো এবং নির্ঝরের কাছ থেকে গানও শুনবো। মৃদুল আপু কথাও বলেন খুব সুন্দর করে, এবং নির্ঝরও তাই। চেষ্টা করি আবৃত্তি করতে। দুইজনকে সকালবেলা যখন দেখছিলাম, মানে পুরো পরিবেশটা মিষ্টি মিষ্টি লাগছিল। হ্যাঁ, একদম শুভ্র Sweet শুভ্র, face, sweet smile. একদমই শুভ, হ্যাঁ সেটাই। আচ্ছা, আচ্ছা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কথা বলবো বলে চিন্তা করছিলাম আজকে, কারণ এত বিশাল একজন কে হাফ এন আওয়ার বা 1 আওয়ারের মাঝে আমরা ধরে কথা বলে শেষ করতে পারবো না তার সেটাই, জীবন। আমার মনে হয় টিনা বিষয়টা শুরু করতে পারে। আচ্ছা, আমি একটু তাহলে শুরু করার আগে, যেহেতু সকালবেলা, বর্ষাকাল, শ্রাবণ, তাহলে ওরকম বর্ষা বর্ষা আবহ দিয়ে একটু শুরু করতে চাইছি। প্রথমেই কার কাছে যাব? গান তো শুনলাম, তাহলে একটু আবৃত্তি শুনি। আবৃত্তি আচ্ছা, শুনি আবৃত্তি তাহলে। শুনে হ্যাঁ, শুরুতেই তাহলে শুরু করতে বর্ষার পারি। আর শ্রাবণ মাস, শ্রাবণ, সেটাই। আমার খুব ভালো লাগা একটা কবিতা, যে কবিতাটাতে খুব নস্টালজিয়া কাজ করেছে। আসলে রবীন্দ্রনাথ সেই সময় কিভাবে লিখেছিলেন সেটা আসলে আমরা অনুমান করতে পারি, কিন্তু একেবারে শিওর হওয়াটা কিন্তু একটু টাফ, বাট ধরে নিতে পারি যে উনি নস্টালজিক হয়েছিলেন সেই সময়। আচ্ছা কবিতাটার নাম হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আচ্ছা। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলে হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান, মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে, না যায় লেখা ঝোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। ছোট করে পড়লাম। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আমরা একটুখানি মিষ্টি ছোটবেলাটায়, হয়েছে। হ্যাঁ খুব মিষ্টি ভালো হয়েছে। খুব বৃষ্টি হয়েছে। দেখলে খুব মনে পড়ে যে ছোটবেলায় কি করতাম, আগে কি করতাম। একদমই। এখন হয়তো ভেজা হয় না, দেখা যায় যে অফিস যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে। না, আমরা অনেক বেশি বাস্তববাদী হয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছি। একদমই প্রকৃতির তাই। কাছ থেকে দূরে সরতে 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 এখন এত দূরেই চলে গেছি যে প্রকৃতি যতই আমাদের কাছে আসার চেষ্টা করে আমরা পালিয়ে বেড়াই সেটাই, বাস্তবতার কারণে, তাই তো? কারণ একদমই তাই, মানে ওই যে আমাদের- বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, একদমই। আর প্রকৃতিকে আগে যেভাবে আমরা উদযাপন করতাম এখন এভাবে
সেলিব্রেটও করতে পারি না লাইফকে নিয়ে। এখন মানে প্রকৃতির কাছে যাওয়াটাও এরকম হয়ে গেছে যে ওই চার দেয়ালের মধ্যে বসে আমরা প্রকৃতির কাছে যেতে চাই, মানে অনেক অতটা সবুজ হয়ে গেছে বাস্তবতা একদম কিছু একদম করার অনেক নেই। বেশি আমরা বাস্তবতা। নাগরিক, আমরা সবাই নগরের মানুষজন। তবে রবীন্দ্রনাথের শেষের দিকে গানগুলো মানে যেটা সবাই ধারণা করে যে একদম জীবনের শেষ প্রান্তে আসলে মানুষের মধ্যে যে কিছু গাম্ভীর্য কিছু ব্যাপার কাজ করে না, রবীন্দ্রনাথের আমার শেষের দিকে লেখা কিছু দেখলে দেখি যে এরকম কিন্তু না। যেমন উনি যে এই গানটি লিখেছিলেন কোথাও আমার হারিয়ে যাওয়া নেই নেই মানা, মানা, সব ছোটবেলা থেকে আমরা গাই, এটা কিন্তু উনি লিখেছিলেন 1940 সালে, মানে মৃত্যুর এক বছর বছর আগে। ওই সময় ওনার কল্পনা এবং কতখানি উনি মানে শিশু ছিলেন মনের দিক দিয়ে, এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। সেটাই, এবং আমার মনে হয় কি একজন মানুষ যিনি তার সেই 13-14 বছর থেকে 17 বছর, তখনও মানে এতগুলো মৃত্যু কাছাকাছি থেকে, সেই মা থেকে শুরু করে বৌদি, স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে, মানে সবার দেখতে দেখতে হয় না ওরকমই হয়ে যায় পরে। আমি যেরকম আমার মনে হয় এজন্যই বোধহয় উনি আরো মৃত্যুটাকে বেশি বিলাসী মতন করে একটা নিতে পেরেছেন, যেটাও যে যাপন করা যায় মৃত্যু। যেরকম 17 বছর বয়সেও বোধহয় উনি ভানু সিংহের পদাবলী যখন 20 বছর বয়সে, 17 থেকে তো লেখা শুরু করলেন, 20 বছর শেষ হয়েছে। 20 বছরে যখন পদাবলী লিখলেন তখন উনি একটা লাইন লিখেছিলেন যে মৃত্যুই বোধহয় সব থেকে বেশি আরাধ্য। মারণে তুহুমামু শ্যামল সামান। হ্যাঁ একদমই, মানে এটাও যে একটা আরাধ্য বিষয়, এটাও যে কাম্য হতে পারে, এটাও যে যাপন করা যেতে পারে, এত সুন্দর করে চমৎকার করে দেখিয়েছেন। আমরা একদমই মানে সেই মৃত্যুর মধ্যেই ঢুকে গেলাম না কথা বলতে বলতে। একটা গান আমার শুনি মনে হয় বরং এই মুহূর্তেই শুনে নিতে পারি একটা ছোট করে। একদম, হ্যাঁ ছোট করে একটা গান। আচ্ছা, উনি ওনার সন্তান মারা যাওয়ার পর যে গানটি লিখেছিলেন আজ জোছনা রাতে, আচ্ছা, হ্যাঁ, এটা ছিল ওনার ভিতরের প্রচন্ড একটা বিষয়, মানে একাকিত্ব যে ব্যাপারটা, ওটা কিন্তু ফুটে উঠেছে গানটার মধ্যে, ওটা একটু করে দিলেন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তে এ মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যাব না, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালা, এই নিরালা রব আপন কোণে, যাব না এ মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বাহ বেশ চমৎকার, সেটাই, গানটাও চমৎকার হয়েছে। আর এই রবীন্দ্রনাথের সব থেকে বড় গুণ হচ্ছে ওনার সুরের পাশাপাশি গানের কথাগুলো বাণী খুব প্রধান। ধরে রাখে, একদমই তাই, বাণী প্রাধান্য খুব বেশি করে লক্ষ্য করা যায়। যাকে আমরা অনেকক্ষণ কথা বলে ফেললাম, তো একটা বিরতি নিয়ে নিচ্ছি। জুবায়ের কি বলেন? তাই দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, বিরতির পরে ফিরে আসে আরো অনেক কবিতা আর আরো অনেক গান শুনবো, সাথেই থাকুন। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে, এবং আমি আর টিনা আমরা দুজন বেশ মজা করে গান শুনছিলাম। তার আগে একটা কবিতা শুনেছি, খুব মিষ্টি একটা কবিতা। যাই হোক, আমরা আমাদের এই আড্ডা আরো কন্টিনিউ করব, তবে তার আগে আমাদের এই মুহূর্তে একটু আমাদের আরেক সহকর্মীর কাছে চলে যেতে হবে। আমরা নিউজ হেডলাইন্স গুলো জেনে নিব, আর নিউজ থেকে ফিরে এসে আমরা কিছু কথা বলবো। আমরা কি করবো এরপরে? তারপর কবিতা শুনবো না গান শুনবো? কবিতা শুনবো, গান শুনবো। আমার মাথায় যেটা আছে জুবায়ের, আমরা যেটা কবিতা গান একসাথে শুনবো, মানে যুগলবন্দি ব্যাপারটা হয় না, বেশ। খুব আকর্ষণীয় হয়, ক্যাচি হয়, বেশ। তো আমরা একটা যুগলবন্দি আচ্ছা, তাই এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আছে আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীরের কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। তানভীর, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজে।
পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের অবস্থান শনাক্ত করতে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে মাওয়ায় পৌঁছেছে টাগবোট কান্ডারি 2। কিছুক্ষণ আগে কাজ শুরু করেছে। আর এই বিষয়ে জানতে আরও কথা বলছে আমাদের সহকর্মী কামরুল হাসানের সাথে। কামরুল, ঠিক কান্ডারি কিভাবে ডুবে যাওয়া লঞ্চটিকে শনাক্তের কাজটি করছে, ঠিক এই বিষয়ে বিস্তারিত আমাদের একটু জানান। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি যে এই বিশেষ লঞ্চটি রাত 1টার সময় চট্টগ্রাম বন্দর থেকে মাওয়া ঘাটে এসে পৌঁছেছে। এবং আমি আরেকটু বলতে চাই যে এই জাহাজটি সম্পর্কে, এটি আসলে বিশেষায়িত কোনো জাহাজ নয়। এর আগে গত 2 দিন আগে বলা হয়েছিল যে এই লঞ্চটি তল্লাশি করার জন্য একটি জরিপ জাহাজ নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এবং সমুদ্রে অত্যাধিক ঢেউ থাকার কারণে সেই জাহাজটি আসতে না পারায় সেই জাহাজটিতে যে যন্ত্রপাতিগুলো ছিল সেই যন্ত্রপাতি নিয়ে এই জাহাজটি রয়েছে। কিছুক্ষণ আগে এই জাহাজটি তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে মাওয়া ঘাট থেকে এখন পদ্মার মাঝখানে এসে পৌঁছেছে। এবং তারা বলছেন যে তারা বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছেন। এবং এটি প্রথম থেকে বলা হয়েছিল যে গত 3 দিন ধরে চেষ্টা না করে এটি পাওয়া যাওয়ার ফলে শেষ ভরসা হিসেবে এই প্রযুক্তিগুলো নিয়ে আসা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি হলুদ ধরনের যন্ত্র রয়েছে। বলা হচ্ছে এটি পানির নিচে নামানোর পরে এটি যদি লঞ্চটি পলি পরে ঢেকে যায়, তারপরে এটি পানির নিচে বা বালুর নিচে 50 ফুট পর্যন্ত কোনো বস্তুকে শনাক্ত করতে পারবে এই যন্ত্রটি। এই যন্ত্রটি কিন্তু একদম প্রস্তুত করে রাখা হয়েছে। তারা এটি হয়তো কিছুক্ষণের মধ্যে নামাবেন। আমি যদি আরেকটু আপনাকে সামনে দেখাই, যদি আমাদের সময় থাকে, আপনি দেখছেন যে সামনে মিসাইলের মতো একটি যন্ত্র তারা রেখে দিয়েছেন একদম প্রস্তুত করে। এই যন্ত্রটি কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে নামানো হবে। এটাকে বলা হচ্ছে সাইট স্ক্যান সোনার। এই যন্ত্রটি এখানে আপনি দেখেছেন যে সব ধরনের বিষয় প্রস্তুত করে রাখা হয়েছে। এটি নামানো হবে পানির নিচে। পানির নিচে নামানোর পরে এটিকে এখানে স্ক্রিন রয়েছে, স্ক্রিনে দেখা যাবে যে এটি 150 মিটার এবং 150 মিটার অর্থাৎ 300 মিটার আশপাশে যদি কোনো বস্তু থাকে সেটি তারা পরীক্ষা করে দেখবেন। তবে এখানে যারা এই জাহাজের সঙ্গে এই উদ্ধার তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য যারা এসেছেন তারা বলছেন যে তারা আশাবাদী যে এই পদ্ধতির মাধ্যমে এবং এই সর্বাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তারা এই জাহাজটি শনাক্ত করতে পারবেন। এবং কি তাদের কিন্তু সেই ভরসায় নিয়ে আসা হয়েছে, একদম শেষ ভরসা হিসেবে নিয়ে আসা হয়েছে যে গত 3 দিন ধরে যে তল্লাশি অভিযানটি চলছিল কয়েকটি সংস্থা মিলে, সেটি তারা ব্যর্থ হওয়ার কারণেই মূলত শেষ ভরসা হিসেবে এই অত্যাধুনিক প্রযুক্তিটি নিয়ে আসা হয়েছে এবং এটি ইতিমধ্যে তাদের তল্লাশি শুরু করে দিয়েছে। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম এতক্ষণ আমাদের সহকর্মী কামরুল হাসানের মাধ্যমে মাঝ নদীতে পদ্মার। তিনি জানাচ্ছিলেন, যেমনটি দেখাচ্ছিলেন, যে বেশ কিছু কান্ডারি 2 বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে এবং উদ্ধার কাজ কিছুক্ষণের মধ্যেই ডুবে যাওয়া লঞ্চটি শনাক্তের চেষ্টা শুরু হয়ে যাবে। চলে যাচ্ছি পরের সংবাদটিতে। মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের হতভাগ্য যাত্রীদের লাশ ভেসে উঠছে পদ্মা মেঘনায়। এ পর্যন্ত 22 যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বিভিন্ন মোহনায় ভেসে ওঠে 16 জনের লাশ। সব মিলিয়ে 8 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। গতকাল সকালে ভোলায় 5 জনের মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধারের পর ডুবে যাওয়া লঞ্চের এক যাত্রীর পরিচয় মিলেছে। শরীয়তপুরে পদ্মা নদী থেকে উদ্ধার হয়েছে এক তরুণী ও এক যুবকের লাশ। তরুণীর নাম ইমা, তিনি মাদারীপুর সদরের দুবাইল গ্রামের বাসিন্দা। বরিশালে 2 জনের মরদেহও পাওয়া গেছে। আর বুধবার সন্ধ্যায় মাওয়াঘাটে সন্ধান মিলেছে একটি মরদেহের। কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত সার্চ টিম মৃতদেহের খোঁজে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালাচ্ছে। তোবা গার্মেন্টসের শ্রমিকদের আজ দ্বিতীয় দিনের মতো বকেয়া বেতন দেবে বিজিএমইএ। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বেতন দেওয়ার প্রক্রিয়া চলবে বলে গতকাল সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। এদিকে বুধবার তোবার 5টি কারখানার 578 জন শ্রমিক ও কর্মচারী তাদের 2 মাসের বকেয়া বেতন নিয়েছেন। সকালে অল্প কিছু শ্রমিক বেতন নিতে আসেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেই সংখ্যা বাড়তে থাকে। শ্রমিকদের সুবিধার্থে রাত 9টা পর্যন্ত চলে এই বেতন দেওয়ার কার্যক্রম। আন্দোলনকারীরা বকেয়া নিতে আসা শ্রমিকদের বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিকদের জুলাই মাসের বেতন 10ই আগস্টের মধ্যেই পরিশোধ করার কথা রয়েছে। গাজায় অস্ত্রবিরতির মেয়াদ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার থেকে শুরু হওয়া গাজায় 3 দিনের
অস্ত্রবিরতির মাঝেই এ আহ্বান জানালেন তিনি। শুক্রবার সকালে 72 ঘন্টার এই মেয়াদ শেষ হওয়ার পর অস্ত্রবিরতির সময় আরও বাড়ানোর আহ্বান জানান নেতানিয়াহু। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে ইসরায়েলের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজায় এত মানুষের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেন। এদিকে গাজায় দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির লক্ষ্যে আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি। 72 ঘন্টার সাময়িক অস্ত্রবিরতির মধ্যেই উভয় দেশের প্রতিনিধিরা কায়রো পৌঁছেছেন। অস্ত্রবিরতির ফাঁকে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দর্শক, এর সাথে শেষ করবো আজকের হেডলাইন নিউজ এবং ফিরে যাব সকালের বাংলাদেশে জুবাইরের কাছে। জুবাইর, ধন্যবাদ তানভীর আপনাকে এই সকালবেলা আমাদের নিউজ হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য। সরাসরি আমাদের অতিথিদের কাছে ফিরতে চাই। টিনা, এখন আমরা কি করছি? এখন যুগলবন্দির কথা বললাম আমি, যে একটা যুগলবন্দি শুনবো, কিন্তু সবসময় যেহেতু ওটা আকর্ষণীয় হয় তার জন্য ওটা আকর্ষণটা বোধ হয় শেষের দিকে হলে হয় না, ভালো হয়। তো ওটা এখন শুনবো না। তবে হ্যাঁ, আমরা যেহেতু গতকালই আমরা বললাম যে ৭৪তম তার মহাপ্রয়াণ দিবস চলে গেল, তাই জন্য আমরা একটু ওই শেষকালের ওনার হয় না দিনান্ত বেলার লেখা ওই সময়ের গান কবিতার মধ্যে একটু থাকি। আমি ফিরছি দর্শক অতিথিদের কাছেই, নির্ঝর এবং মৃদুল আপুর কাছে। দুজনের কাছেই জানতে চাই, যে কেউ বলতে পারো ওই শেষ সময়টার লেখা নিয়ে কে কিরকম ভাবে দেখছো? ওই শেষ সময়ের লেখা নিয়ে একটু বলবো, ধরো ৩৯-৪০ ওই সময়টা। যেটা উনি তো 1941-এ মারা যান, ওই বছর উনি 2টা গানই শুধু লিখেছিলেন। একটা ছই মহামানব আসে, আর একটা হচ্ছে হেনুতন দেখা দি কারবার, নিজেকে নিয়ে লেখা 2টা গানই। আর তার 2 বছর আগে 1939 আবার প্রচুর গান লেখেন উনি। ওটা মনে হয় আমরা যদি বছর অনুযায়ী গানগুলো ভাগ করি, কোন বছর কতগুলো গান লেখা হয়েছে, তার মধ্যে ওটা সেকেন্ড হাইয়েস্ট। প্রায় 90টার মতো গান উনি 1939 সালে লিখেছিলেন। এবং ওই সময় নিত্যনাথ শ্যামাটা ওই সময়কার রচনা করেছেন। তো বলা যায় শেষের দিকে আসলে কিন্তু প্রচুর কাজ করেছেন। আর যেটা দেখা যায় ওনার শেষের দিকের কাজগুলোর মধ্যে আত্মোপলব্ধির ব্যাপারগুলো একটু বেশি থাকে। যেমন মাঝামাঝি সময়ে প্রচুর প্রেমের গান উনি লিখেছেন, প্রচুর প্রকৃতি নিয়ে গান লিখেছেন। শেষের দিকের গানগুলো কিন্তু উপলব্ধি নিয়ে বেশি গান। মানে বিষয়টা কি এরকম দাঁড়ায় যে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে সময় বোধহয় ফুরিয়ে আসছে, বা জীবন নিয়ে লেখার আরো সুযোগ ছিল, আমার লেখা হয়নি, এই অতৃপ্ততা কি পাওয়া যায়? উপলব্ধি করি আমরা? সেটা বলতে পারবো না, তবে এটা অবশ্য ঠিক যে খুব কম মানুষ এরকম সৌভাগ্যবান হয় যে উনি নিজের জীবদ্দশায় উনি আসলে মানে কি করে যেতে পারছেন, কি হচ্ছেন, উনি ওটা বুঝে যেতে পারেন। যেমন উনি কিন্তু লিখেই গেছেন আজ যেহেতু 100 বর্ষ পরে। হ্যাঁ একদম। এবং হেনুতন দেখা দিক আরবার, এটাও তো উনি লিখে গেছেন ওই জীবন দশাতেই। তো এটা আসলে স্পিরিচুয়ালি হয়তো এটাকে ব্যাখ্যা করাও সম্ভব, মানে এরকম একটা ব্যাপার। মানে অনেক সময় দেখি যে আসলে একজন মানুষ, একজন ক্রিয়েটিভ মানুষ মৃত্যুর পরে হয়তো তার ওই সম্মানটা পায়, ওই জায়গাটুকু পায়। খুব কম মানুষ এরকম সৌভাগ্যবান যারা আসলে জীবদ্দশায় তার মহামানব হয়ে ওঠাতে দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ দিদি অনেক মানে আমরা তো গানের কথা জানছিলাম, যদি মৃদুলার কাছে একটু জানতে চাই যে কবিতার মাঝে কি এমন কিছু আমরা দেখতে পাই যে আত্মোপলব্ধির বিষয়টা একদম শেষ দিককার? আমার কাছে যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মোপলব্ধির জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে ওনার শুরু থেকেই ছিল, কারণ ওনার শুরুর দিককার লেখাগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে সমাজ, মানুষ, প্রকৃতি সব কিছু এসেছে এবং উপলব্ধি করেই কিন্তু তিনি সব কিছু লিখেছেন। কিন্তু শেষ দিকের লেখাগুলোতে আমি যেটা বলবো যে জীবনকে হয়তো বা এটা খুব স্বাভাবিক যে যতই দিন যায় আরো বেশি করে চেনা জানা বোঝা সেটা হয়তো বেড়েছে। যেমন শেষ দিকের একটা লেখা আছে ওনার, তোমার সৃষ্টির পথ, যে লেখাটাতে মনে হয়েছে যে তিনি নিজেই হয়তো নিজের সাথে কথা বলছেন, যে তার সৃষ্টির পথ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আসলে সব লেখাই কিন্তু আমার কাছে মনে হয় যে উপলব্ধি না করলে কিন্তু লেখাটা সম্ভব না। তো আমি কবিতাটা একটু এখনই আমি বলতাম যে শুনে নিতে চাই। হ্যাঁ, আর এটা না শুনলেই নয়, যেহেতু এটা মরণোত্তর লেখা, মরণোত্তর প্রকাশ পাওয়া, তাই জন্য অবশ্যই শুনতে চাই। আমি ছোট করে একটু শোনাচ্ছি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব।
লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। তোমার সৃষ্টির পথ রেখেছ আপির নগরী। বাহ, বেশ সেটাই, মানে এই সমস্ত লেখার পরে কয়েক সেকেন্ড আমার মনে হয় মানে চুপ করে থাকাটাই শ্রেয় ভিতরে আর একটা কি। বোধ একদমই জাগায়। একদমই, মানে কিছু বলাই যায় না। একটা কেমন আমার কাছে যেটা মনে হচ্ছিল একদম বাস্তবিকভাবে হঠাৎ করে একটা শূন্যতা অনুভব করছিলাম নিজের মাঝে, যে ওই আত্মসত্তার যে পরিপূর্ণতা ওটা মনে হয় পেলাম না, মনে হয় আরো কিছু পাওয়ার ছিল, মনে হয় আরো কিছু জানার ছিল। কান দুটো খুঁজছিল আর কি যে আরো আরো হয়তো শুনবো। যাই হোক, ছোট করে শোনালো মৃদুলা, ধন্যবাদ এই জন্য আপনাকে। আমরা একটা গান শুনে নিব, আমরা নির্ঝরের কাছে যাই। হ্যাঁ, নির্ঝরের কাছে নির্ঝরের শুনছিলাম কাছে ওই শেষ সময়কার বা তার মৃত্যু নিয়ে লেখা আত্মোপলব্ধির কথা হচ্ছিল, ওরকম কিছু একটা শুনি। ওটা অসাধারণ গান আছে এই বিষয়ে, যখন পড়বে না পারছি নই, বাট হ্যাঁ ওটা ওটা একটু শুনি। শোনাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে, যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলা, কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গোলা, আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলা। ফুলের বাগা ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘির বেঁধে ঘিরে ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে। বাহ, ভীষণই অভিমান ভরা একটা গান, মানে ভীষণই অভিমানী। হ্যাঁ, সবকিছু ধরনের থাকবে, কথা। সবকিছু থাকবে কিন্তু আমি থাকবো না, থাকবো না, ব্যাপারটা সেটাই। একটা কিরকম শূন্যতা কাজ করে আসলে। সেটাই, ও এক্ষুনি বলছিল জুবায়ের, নিজের শূন্যতার মাঝে একটা কথা, একটা শূন্যতা খা কাজ করে। খা খা ব্যাপার রয়েছে এই মানে গানটার আমি মধ্যে। আমার খুব মানে অবাক লাগে এটা চিন্তা করলে, যে উনি যখন লিখেছিলেন উনার মনের অবস্থাটা তখন কি ছিল। আমার খুব খুব কাজ করছে যে আমি থাকবো না, আমার সৃষ্টিকর্মগুলো তোমাদের মাঝে আজীবন থাকবে। আজই হয়তো 100 বর্ষ পরে তিনি লিখে গেছেন, ওখানেও লেখা আমাকে আজ থেকে 100 বর্ষ পরে তোমরা স্মরণ করবে, কিন্তু আমি থাকবো না। একটা মানুষ তার জীবন সায়নে বসে যখন এমনটা চিন্তা করতে পারেন, তখন অনেক দূর দেখতে পেরেছি। পজিটিভ ওয়েতে চিন্তা করতে পারেন। পজিটিভ ওয়েতে একদম, চিন্তা করতে একদম, পারেন। তার একদম। মাঝে তখন কি কাজ করছিল, আই উইশ ইফ উই কুড নো, আই উইশ এটা আমার মনে হয় জানাটা খুব কঠিন। যদি জানা যেত আর কি হ্যাঁ, সেটা মনের অবশ্যই। অবস্থাটা, রবীন্দ্রনাথের পক্ষে মনের সম্ভব। অবস্থাটা কি ছিল ঠিক ওই সময়, বা তার খুব কাছের মানুষগুলো তাকে ওই সময় কিভাবে দেখেছেন। যাই হোক দর্শক, কথা বলছিলাম আমাদের অতিথির সাথে, তারা আমাদের সাথেই থাকবেন, তাদের সাথে আরো বেশ কিছুক্ষণ গল্প করব। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি এক্ষুনি। বিরতি
বিরতির পর আবারও ফিরে আসলাম সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আমার সাথে আছে টিনা, আমি জুলহাস জুবায়ের। কথা বলছিলাম অতিথিদের সাথে, আরও অনেক অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। তবু আমার ভয়টা টিনা যে জায়গায় লাগে, আমি অতিথিদের কাছে বলছিলাম ছোটকালের একটা স্মৃতির কথা বলেছিলাম, ওই ওই বিষয়টা এখনো মনের মাঝে কাজ করে। তাই কথা বলতে গেলে ছোটকালের স্মৃতি থাকে না মানুষের হ্যাঁ কিছু, যে হ্যাঁ, এবং কিছু কিছু আছে ভীষণভাবে মানে গেথে গেঁথে জাকিয়ে যায়। বসে থাকে। যেমন আমার একদম শেয়ার করছি আরো একবার, একদম ছোটকালে স্কুলে যখন কবিতা আবৃত্তি করি আমরা, একদম গুটিসুটি বয়স, তখন কাজী নজরুল ইসলামের কোন একটা কবিতা আবৃত্তি করতে যে আমি অনেক ছোট, আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আর সে কি হো হো সে কি হা হা, সেই যে ভয় ঢুকেছে মনে। এখন আমি যখন সজ্ঞানে নামগুলো বলি আমার মাথায় খুব কাজ করে, আমি কার নাম বলছি, আমি ঠিক নাম বলছি তো, আমি ভুল করে ফেলছি না তো। আসলে মানুষ দুটো তাদের জায়গায় এমন ভাবেই আছেন যে একটুও বয়স কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়। তাই আপনারা যারা চর্চা করেন তাদের অনেক দায়িত্ব নিয়ে এই চর্চাগুলো করতে হয়, কারণ পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে থাকে। রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে, অনেকগুলো কান খাড়া হয়ে শুনতে থাকে যে কোন উচ্চারণটা কিভাবে করছে, কোন শব্দটা কিভাবে বললো। খুব ইন্টারেস্টিং, আমি খুব প্রেশারসাম একটা বিষয়। আচ্ছা, ও প্রেশার সাম বললো, আমার অনেকক্ষণ ধরে মাথায় যেটা ঘুরছিল, আমরা দুজন নারী বসে আছি এখানে, কিন্তু রবীন্দ্রনাথ নারীকে যেভাবে পাঠ করেছিলেন, প্রকৃতি নারী, মানে দুটো জিনিস এতভাবে একাকার হয়ে গেছে ওনার লেখায়। নারী মনকে পাঠ করা নিয়ে একটু কথা না বললেই নয়। আর এই প্রসঙ্গে আমি সবার আগে মৃদুলা আপুর কাছে আসব। তুমি তোমার দিক থেকে বলো, নারী মন পাঠ করা নিয়ে রবীন্দ্রনাথের এত এত লেখা, তুমি যেহেতু আবৃত্তিও করো, এর মধ্যে নিশ্চয়ই অনেকগুলো আবৃত্তিও করেছো, তো এটা নিয়ে এটাকে কিভাবে দেখছো তুমি? আমি আসলে বলবো যে আমি রবীন্দ্রনাথকে পুরোপুরি জানার জন্য যে পরিমাণ পড়াশোনা দরকার, যে পরিমাণ তার ভেতরে ঢোকা দরকার, সেটা অবশ্যই আমার নেই, আমি এটা স্বীকার করছি। কিন্তু আমি রবীন্দ্রনাথের নারী বিষয়ে ভাবনার আমি খুব বেশি জানি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত একটা অনুভূতির কথা বলবো, যে আমি যখনই ভাবতে যাই কিংবা আমি যখনই আমার নিজের কাজের প্রয়োজনে 2 লাইন 4 লাইন লিখতে হয় আমাকে, তখন আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথের যে হৈমন্তী চরিত্রটা, মানে এটাই আমার কাছে মনে হয় যথেষ্ট, যে হৈমন্তী চরিত্রটা, যে একটা মেয়ে যে একটু অন্যরকম ছিল এই সোসাইটিতে, সে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারেনি এবং তার বাবা তাকে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে তাকে দেখা করতে আসতো না, এই যে কষ্টগুলো লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ সে কোন সময়ে, কিন্তু বিষয়গুলো কিন্তু এখনো প্রযোজ্য। তার মানে বোঝা যায় যে রবীন্দ্রনাথের ভাবনা দৃষ্টি অনেক বেশি দূর দেখতে পারত। অবশ্যই, এবং ওই সময় উনি ওই লাইনটা, যেটা আমার মনে হয় সবার, যারাই হৈমন্তী পড়েছে সবাই পড়েছে পাঠ্য বই, আমার মনে হয় যে আমার সম্পত্তি না, সে আমার সম্পত্তি না, সে আমার সম্পদ। এটা তো মানে এই একটা লাইন, নাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে স্ট্রাগল চলছে, এখনো বোঝার চেষ্টা চলছে। সেটাই। তো এরপরে আমরা নারী মন নিয়ে কথা বলছি, নারী মন পাঠ নিয়ে কথা বলছি, নারী বিষয়ক রবীন্দ্রনাথের একটা কবিতা। অবশ্যই আমি খুব ছোট্ট করে, কবিতাটা অনেক বড়, আমার ভীষণ ভীষণ প্রিয় একটা কবিতা, সাধারণ মেয়ে। আচ্ছা, আমি সেটা খুব ছোট করে পড়ছি। আচ্ছা। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহাদশায় বটে, যেতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে, ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দেই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমি বেঁকিয়ে যাই মরিচিকার দামে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। খুব ছোট্ট করে পড়লাম কারণ কবিতাটা অনেক বড়, অনেক বড় এবং অনেক সুন্দর একটা ছোট যে লাইনগুলোতে যে প্রকাশটা ছিল অভিব্যক্তি, সেটাই অন্যরকম।
আমরা আমাদের আলোচনার অলমোস্ট একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের একটা ছোট করে গান শুনে নিব, গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে আমরা মনে হয় তার আগে আমি যুগলবন্দির কথাটাও কিন্তু ভুলিনি, হ্যাঁ, তার যুগল- জন্য হ্যাঁ। গানের পরে আরো একটা যুগলবন্দিও শুনবো। তবে শুনবো। তার আগে নির্ঝরের কাছে ছোট একটা গান শুনতে চাই। নির্ঝরকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু শরৎ নিয়েও রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের অনেক লেখা, যদি পূজা পর্যায়ের কোনো গান করো বা শরতের আকাশের, মানে আমি ভাবছিলাম যে একটা রবীন্দ্র প্রেমের গান করি, হ্যাঁ, প্রেমের গান প্রেমের করা প্রেম হয়নি। ছাড়া রবীন্দ্রনাথের গান হয় না। তাই একদমই, মানে প্রেম প্রকৃতি এগুলো থেকে হ্যাঁ। রবীন্দ্রনাথ আলাদা কিছু নয়। হ্যাঁ ছোট করে একটা হ্যাঁ করছি। করো। যত বলে নাই রাতে মলিন হয়েছে বাতি, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, আঁখে ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বাহ। রবীন্দ্রনাথের প্রত্যেক কটা লেখাই আসলে এরকম, যেগুলোর পরে বাহ অসাধারণ, মানে এই সব বিশেষণ ছাড়া মনে হয় এর চেয়ে বেশি কিছু আর বলা বলাও সম্ভব না। সম্ভব না। সেটাই তো উনি ভাষার চর্চা এত সুন্দরভাবে করেছেন যে এরপরে কি আমার বলা উচিত বা আমার কোন বাংলাটা ব্যবহার করা উচিত, কিছু না বললেই ওটা নিয়ে অনেকক্ষণ চিন্তা সেটাই, করতে একদম হয়। চুপ করে ওটা নিয়ে থাকা অনেকক্ষণ যাবে চিন্তা না। করতে হয় যে আমি কি বললে যথার্থ হবে। এবং রবীন্দ্রনাথের সুরের পাশাপাশি তার গানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা বাণী প্রধানই, বাণীর প্রাধান্য কিন্তু মানে ভয়াবহ, দুর্দান্ত ভাবে একদমই প্রভাবিত করে একটা একদমই। মানুষকে, যদি মানুষ পড়ে। সম্মোহনী শক্তি আছে কেমন জানি তার প্রত্যেকটা গানের মাঝে, প্রত্যেকটা লেখার মাঝে। ইট ক্যান কন্ট্রোল ইউ ভেরি ইজিলি। আপনি হারিয়ে যাবেন, আপনি কোথায় হারিয়ে যাবেন, মানে শেষ হলে মনে হবে আমি কোথায় ছিলাম, কোথায় ফেরত চলে আসলাম। মানে এটা হচ্ছে আমার নিজের জীবন থেকে দেখা, আমার এবার নিজের সবারই তাই অনুভব আমার মনে করা। হয়, মানে প্রত্যেকটা, যেরকম আমি যেরকম ছোট ছিলাম ক্ষুদিত পাষাণ পড়ার পরে, মানে স্কুলে পড়ি তখন 2-3 রাত্রির আমি খালি এটা ভাবতাম, কি হয়েছিল, কি হবে, শেষ হলো না কেন, মানে শেষটা যদি করে যেতেন। হয় না, মানে ওটার মধ্যে তো একটা অসম্পূর্ণ ব্যাপার ছিল না, যে শেষটা আমরা জানতে পারি না কি হয়েছিল কি হয়েছিল। তো ওই যে এই ব্যাপারটা থাকে, যে খাঁ করা একটা ব্যাপার, কিছুক্ষণ আগেও বলছিলাম, ভাবতে শেখায়, একদম বাধ্য করে। বাধ্য করে, একদম চিন্তা বাধ্য শক্তিকে করে, এটা বোধহয় মানে খুব ভালো একটা ম্যাক্সিমাম শব্দ, জায়গায় নিয়ে বাধ্য যায়। করে, সেটাই। বাধ্য করে। যাই হোক, এই অতৃপ্ততা নিয়ে বাঁচার মাঝে যে সুখ, রবীন্দ্রনাথের সেই সুখটা নিয়ে আমরা সবাই বাঁচতে চাই। আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু তার আগে আমরা বাড়ি ফিরবো যুগলবন্দি শুনতে শুনতে। অবশ্যই। আমরা টিনা একটু বিদায় নিয়ে নিই। হ্যাঁ। দর্শক, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ছোট্ট কিছু আলাপ করবার চেষ্টা করেছি, যার মাঝে কিছুই কভার করতে পারিনি তার সমগ্র জীবনের। তো যতদূরই পেরেছি, সম্ভব সম্ভাবনা হ্যাঁ। যতদূরই পেরেছি, এ ছিল তার বৃহৎ কর্মের এক ছোট বালুকণা এবং সমপরিমাণ, আমাদের হবে কিনা পক্ষ থেকেও সন্দেহ। ছোট একটা চেষ্টাই বলবো। হ্যাঁ, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান রইল আমাদের পক্ষ থেকে, সকালের বাংলাদেশ এবং পুরো যমুনা টিভির, যমুনা গ্রুপের পক্ষ থেকে। আজ সকালের বাংলাদেশের এখানে আমরা বিদায় নিব, আগামীতে আবারও দেখা হবে, যুগলবন্দি শুনতে শুনতে বাড়ি যাব। আপনারা সবাই ভালো থাকবেন। একদম তাই। কৃষ্ণ কোলে আমি তারে বলি, কৃষ্ণ কোলে আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের
কালো হরিণে চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কোলে আমি তারে বলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত একটি